বেগম খালেদা জিয়া দুইবার যখন ক্ষমতায় ছিলেন 10% করে 20% উনি শিক্ষকদেরকে জাতীয় বেতন স্কেলে বেতন দিয়েছেন। তারপর উনি আমাদেরকে উৎসব ভাতা দিয়েছেন, শিক্ষকদের 25%, কর্মচারীদের 50%। আজ পর্যন্ত ওনার দেওয়া 25%কে হাসিনার সরকার অবৈধভাবে 16 বছর যাবৎ ক্ষমতা এই 25কে 26 করতে পারে এবং 50কে 51 করতে পারে। যা বেগম খালেদা জিয়া দিয়ে গেছেন সেটাই আমরা এখনো পাচ্ছি। এবং এই দেশের শিক্ষকরা যখন বিদায়ের কালে একটি এক সেট পায়জামা পাঞ্জাবি, একটি লাঠি, একটি ডায়নামাজ, তসবিহ অথবা একটি কোরআন শরীফ ছাত্রছাত্রীদের টিফিনের টাকা থেকে তারা চাঁদা তুলে সেটা তার প্রিয় শিক্ষককে উপহার দিতেন। কিন্তু বেগম খালেদা জিয়া ক্ষমতা এসে সেই শিক্ষকদের অবসর সুবিধা বোর্ড চালু করেছে এবং এই অবসর সুবিধা বোর্ডে আমি একজন সদস্য সচিব ছিলাম। আমার দ্বারা অবসর সুবিধা বোর্ড পরিচালিত হয়েছে এবং উনি এই অবসর সুবিধা বোর্ড চালু করার কারণে সেই শিক্ষকরা এখন 40 থেকে 50 লক্ষ টাকা বিদায়কালে তারা পাচ্ছে। এখন আর তাদের খালি হাতে বিদায় নিতে হয় না। এই সরকার এসে সেটাও আপনার পুরোপুরি চালু করতে পারছে না, মানে দিতে পারছে না শিক্ষকদের কাছে। সুতরাং এদেশের শিক্ষকদের জন্য যা কিছু করেছেন বেগম খালেদা জিয়া করেছেন, জিয়া রহমান করেছেন এবং সামনে আপনাদের যে দাবি প্রত্যাশিত দাবি সেটা পূরণ করতে হলে একমাত্র বেগম খালেদা জিয়া। সুতরাং সেই আমাদের মা আজকে তিনি একটা হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় আছে। ওনার যে গতকাল রাতে ওনার অপারেশন হয়েছে যতটুকু আমি জানি, উনি হয়তো আমার নেতা সেটা বলবেন, আমি এই বিষয়ে বলছি না। সেজন্য আমাদের দায়িত্ব হলো আমার মা যাতে বেঁচে থাকে এবং উনি যাতে সুস্থ থাকে, উনি যাতে আবার ক্ষমতায় এসে এই দেশের শিক্ষকদের যে অমীমাংসিত সমস্যা সেই দাবিগুলি পূরণ হয়। সেই জন্য আপনারা বাংলাদেশের সকল প্রান্তে সকল শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের নেত্রী আমাদের মা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। এই অনুরোধটুকু আমি আপনাদের শিক্ষক হিসাবে, শিক্ষক নেতা হিসাবে এবং দীর্ঘদিন আপনাদের সাথে কাজ করেছি সেই হিসাবে আমি আপনাদের কাছে আবেদন করছি। আপনারা মাধ্যমে দোয়া করবেন প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে, শুধু আমি জেলায় বলছি না এবং উপজেলায় বলছি না, সকল শিক্ষা প্রতিষ্ঠান ইউনিয়ন লেভেলে আপনার কয়েকটি কলেজ থাকে, কয়েকটি স্কুল থাকে, সেখানেও এটার দায়িত্ব হল শিক্ষক নেতা। আপনারা সবাই সেখানে এই বার্তা আজকে এই সাংবাদিক ভাইদেরও বলবো আপনাদের মাধ্যমে বার্তাটি যাতে সব জায়গায় পৌঁছে এবং আমরা আমাদের পক্ষ থেকে এই বার্তা পৌঁছানোর প্রয়োজনীয় ব্যবস্থা নিই। সুতরাং আমি এখানে সময় নিচ্ছি না। এখানে যারা বক্তব্য রাখার কথা ছিল, যেখানে ওনারা যেখানে নিজ বিভাগ থাকে সেখানে আমাদের কোনো বক্তব্য, ওনার বক্তব্য শোনার জন্য জাতি থাকে, ওনার নির্দেশনার অপেক্ষায় থাকি আমরা উনি কি বলেন। সুতরাং আমরা ওনার বক্তব্য শুনবো এবং আমার মায়ের মুক্তির জন্য আমরা লড়াই করব। শিক্ষক কর্মচারী সবসময় লড়াই করে যাচ্ছে, আগামী তো আমরা লড়াই চালিয়ে যাবো ইনশাআল্লাহ। এই প্রতিশ্রুতি দিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ। আমার নেতা রিজভী আহমেদ জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। এবারে বক্তব্য আছেন, যার বক্তব্য শোনার জন্য আমরা এখানে অধীর আগ্রহ অপেক্ষা করছি। তিনি আমাদের দিক নির্দেশনা বক্তব্য দেবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির। ধন্যবাদ সেলিম ভাই। আজকের এই দোয়া অনুষ্ঠান এবং তার পূর্বে সামান্য একটু আলোচনার সভাপতি শিক্ষক ঐক্য পরিষদের নেতা এবং বিএনপির সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় নির্বাহী কমিটির অধ্যক্ষ সেলিম ভূঁইয়া উপস্থিত আছেন। মাহমুদুর রহমান সুমন সহ অর্থনৈতিক বিষয়ক সম্পাদক, সহ সাংগঠনিক সম্পাদক রয়েছেন এখানে। অধ্যাপক আমিনুল ইসলাম সহ আরও বরেণ্য শিক্ষকবৃন্দ, অধ্যক্ষবৃন্দ এখানে আছেন, আইনজীবীরা আছেন। সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে এই দেশের এমন একজন বিরল ব্যক্তিত্ব
আমরা আমাদের রাজনীতি এবং রাজনৈতিক চেতনাকে যিনি প্রভাবিত করেছেন তার অপরিমেয়, যেটা মাপ করা যায় না, দেশপ্রেম এবং জনগণের প্রতি ভালোবাসা। এই জনগণের প্রতি ভালোবাসা এবং দেশপ্রেম যা আজও অসংখ্য তরুণকে মুগ্ধ করে, যেমন ছাত্র জীবনে আমাদেরকে মুগ্ধ করেছিল। উপস্থিত শিক্ষকবৃন্দ, বারবার সরকার এসছে, টার্গেট তাকে দেশ থেকে চলে যেতে হবে। নিপীড়ন সইতে হতে পারে এই সম্ভাবনাকে মাথায় নিয়েও তিনি দেশ ছেড়ে যাননি। 2017 সালে চিকিৎসার জন্য লন্ডনে গেছেন। ওবায়দুল কাদের বলেছে বেগম খালেদা জিয়া আর ফিরবে না। ঠিক সেপ্টেম্বর মাসে বেগম খালেদা জিয়া দেশে ফিরে আসেন। শত্রুর মুখে ছাই দিয়ে তিনি তার প্রিয় মাতৃভূমি এবং তার দেশবাসীকে ফেলে রেখে তিনি সুখের জীবন কাটাতে চাননি বিদেশে। এটাই তো একটা জাতীয়তাবাদী নেতার কাজ। নেলসন ম্যান্ডেলা তিনিও চলে যেতে পারতেন ইংল্যান্ড, আমেরিকা, যেখানে ইচ্ছে সুখের জীবন যাপন করতেন। 27 বছর বন্দি জীবন কাটিয়েছেন। তারপরেও তিনি পুরুষ মানুষ, আর একজন নারী, একজন মহিষী নারী কি দুর্বিষহ জীবন যাপন করছেন বন্দিত্বের আজকে 6-7 বছর হয়ে গেল। আজও তিনি তার বাড়িতে অবস্থান করলেও তিনি তো মূলত বন্দী। তিনি চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে পারেন না, তিনি স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারেন না। একে তো গুরুতর অসুস্থ অবস্থায় তার স্বাভাবিক চলাফেরা অনেকটাই কমে গেছে, কিন্তু তারপরেও গাড়িতে বা কিছুতে কোনো আত্মীয় স্বজন বাসারও যাওয়ার উপায় নেই সরকারের নির্দেশ ছাড়া। তো এই বন্দিত্ব জীবন কাটাচ্ছেন শুধুমাত্র দেশপ্রেম এবং গণতন্ত্রের যে অমূল্য বাণী তিনি হৃদয়ে ধারণ করেছিলেন তার স্বামীর কাছ থেকে, বহুদলীয় গণতন্ত্র, এইটার ব্যাপারে তিনি কখনোই আপোষ করেন। আর এটাই ক্ষোভের কারণ হচ্ছে শেখ হাসিনার, যে আমি এত কিছু দেখালাম, ইলেকট্রিসিটি দেখালাম, ফ্লাইওভার দেখালাম, পদ্মা সেতু দেখালাম, এত লালবাতি নীলবাতি দেখালাম, তারপরেও দেশবাসীর মন গলছে না আমার প্রতি বিদ্বেষ বিদ্রুপ, আর তার প্রতি মানুষের এত মমতা কেন? আপনার এই ঠুনকো উন্নয়ন যে আপনার লোকজনকে ব্যাঙাচি থেকে বড় কোলা ব্যাং বানানোর প্রচেষ্টা, এটি তো দেখুন ধরা পড়ে গেছে। আপনার এই বাঁশের কাঠামো দিয়ে, কঞ্চির কাঠামো দিয়ে আপনার যে উন্নয়ন, এই উন্নয়ন তো এখন জনগণ দেখছে সেটা কিভাবে হুড়মুড় করে পড়ে যাচ্ছে। আপনার বড় কাঠামোর নিচে যদি তার যদি ভিতরে যদি রডের বদলে কঞ্চি দেওয়া হয়, সেটা একসময় ভেঙে পড়ে। শেখ হাসিনার উন্নয়নটা অনেকটা কঞ্চির উন্নয়ন, এবং আসল স্বরূপ এখন বেরিয়ে আসছে। আপনি জানেন যে পুলিশ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটা বিবৃতি দেওয়া হয়েছে, যখন দেশে হইচই, বেনজির, আসাদুজ্জামান, জয়াল আজিজ, এদের একের পর এক যে কাহিনী বেরিয়ে আসছে, যে কেচ্ছা কাহিনী বেরিয়ে আসছে, এটা দাদি নানির কোলে সে কেচ্ছা কাহিনী নয়, এটা বাস্তব কেচ্ছা কাহিনী। সেই বাস্তব কেচ্ছা কাহিনী যখন সবার সামনে উন্মোচিত, তখন মনে হয়েছে যে এটা এই দেশের জন্য এত লক্ষ লোক প্রাণ দিয়েছে, এত মা বোন নির্যাতিত হয়েছে, বেনজিরদের জন্য, আসাদুজ্জামানদের জন্য, আওয়ামী লীগের এমপিদের জন্য, যাদের $250 মিলিয়ন সম্পত্তি পাওয়া যায় ইংল্যান্ডে, একজন মন্ত্রীর ছেলের সবচাইতে বিলাসবহুল অ্যাপার্টমেন্ট ম্যানহাটনে,
যেখানে আমেরিকার বিলিয়নিয়াররা হিমশিম খেয়ে যায়, এগুলো তো সংবাদপত্রের পাতায় উঠে এসেছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে প্রশাসনের ব্যক্তিরা শুধুমাত্র শেখ হাসিনাকে অবৈধভাবে ক্ষমতায় রাখার জন্য ওরা পুরস্কার স্বরূপ যা ইচ্ছা তাই মনে করেছে। রাজস্ব কর্মকর্তার ছেলে 15 লাখ টাকা দিয়ে ছাগল কিনবে না তো কি কিনবে? সে এক মন্ত্রীর পিএস ছিল, তারপরে সে যত গুরুত্বপূর্ণ তার এই পদে যত গুরুত্বপূর্ণ পদ দরকার তিনি পেয়েছেন, তিনি সেগুলো ব্যবহার করেছেন। প্রথম স্ত্রীর নামে বিশাল ডুপ্লেক্স এক জেলায়, আরেক জেলায় আরেক স্ত্রীর নামে অনেক সম্পত্তি। মানে এত সম্পত্তি এটা কার নামে রাখবেন এই লোকও তারা খুঁজে পাচ্ছেন না। তাই প্রথম স্ত্রী, দ্বিতীয় স্ত্রী, তৃতীয় স্ত্রী এসব করার পরে আর কোথায় রাখবেন? সেগুলো এখন বেরিয়ে আসছে বিভিন্ন জায়গা থেকে। এই যে আজকে প্রশাসনিক দুর্নীতি, এই যে আজকে আইন শৃঙ্খলা বাহিনীর যে ভয়াবহ আরব্য উপন্যাসের কাহিনী আমরা প্রতিনিয়ত শুনছি, আরব্য উপন্যাসের কাহিনী তো সেই মানে আপনার ঝাড়বাতি, বৃত্তবিলাস, সওদাগরের কত কাহিনী, জিনপুরীর কাহিনী, সেরকমই তো মনে হচ্ছে। স্ত্রীর নামে বিলাসবহুল ডুপ্লেক্স, মেয়ে ইউনিভার্সিটিতে পড়ে রেস্ট নেবে তার জন্য আলাদা ফ্ল্যাট, ছেলের জন্য আলাদা ফ্ল্যাট। আপনারা মধ্যবিত্ত মানুষ, শিক্ষিত লোক, বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করেছেন, অথচ সামান্য আয়ে কিভাবে হিমশিম খেতে হচ্ছে আপনাদের জীবন। আর ওরা অবৈধ কাজ করে অপরাধ, অবৈধ শুধু না অপরাধ করেছে। শেখ হাসিনা চেয়েছে বিরোধী দলের নেতা কর্মীদের গুম করে দাও, গুম করেছে এরাই করেছে, বেনজিররাই করেছে, আসাদুজ্জামানরাই করেছে। রাতের অন্ধকারে নির্বাচন করে দিতে হবে, এরা করেছে। তো সুতরাং ওরা যদি হিন্দুর জমি দখল করে, এরা যদি গরিব মানুষের যদি ব্যবসা প্রতিষ্ঠান দখল করে, তাহলে শেখ হাসিনা অখুশি হবেন কেন? তিনি খুশি হয়েছে এবং জানে যে আমরাই শেখ হাসিনাকে ক্ষমতায় রেখেছি, তারা তাই করছেন। পুলিশ অ্যাসোসিয়েশন একটা বিবৃতি দিয়েছেন, দেখবেন সেটা যদি বিশ্লেষণ করেন দেখবেন কোনো কোনো জায়গায় তারা যা করেছে, এই অপকর্মগুলো যা করেছে, এটা প্রকারান্তরে কিন্তু তারা বলেছে যে গণতন্ত্রের বিরুদ্ধে যে সমস্ত শক্তি আন্দোলনের নামে নাশকতা করেছে তাদেরকে আমরা দমন করেছি। আত্মস্বীকৃত অপরাধী হিসাবে তারা ওই স্টেটমেন্টের মধ্যে বলেছে। এবং ওর মধ্যে আবার প্রচ্ছন্ন একটা হুমকি সরকারের প্রতিও আছে যে তোমাদের জন্য এই কাজগুলো করেছি, আপনারা ভালো করে পড়ে দেখবেন। সুতরাং আজকে পুলিশের বিরুদ্ধে এত কথা হচ্ছে কেন? সেটা তো দায়িত্ব সরকারের থামানো। এই ধরনের ইঙ্গিত কিন্তু ওই স্টেটমেন্টের মধ্যে আছে। তারা আন্দোলনকামী রাজনৈতিক দলের নেতাকর্মীকে রক্তাক্ত পন্থায় দমন করেছে, এর পুরস্কার স্বরূপ তারা যা ইচ্ছা তাই মনে করেছে, তাই করেছে তারা। তো এগুলো এখন গণমাধ্যমে বেরিয়ে আসছে কেন? সুতরাং গণমাধ্যমকে সরকারের দায়িত্ব তাদেরকে থামানো, এটাই পুলিশ অ্যাসোসিয়েশন থেকে বলার চেষ্টা করা হয়েছে। ওই স্টেটমেন্টের মধ্যে দিতে পারে না পৃথিবীর কোনো দেশে এটা হবে না। একজন পুলিশ কর্মকর্তা অপরাধ করতে পারে, দুর্নীতির কাহিনী আসতে পারে, সেটা তো আইনের প্রক্রিয়ায় তার বিচার হবে। সেটা পুলিশ রিঅ্যাক্ট করছে কেন? তার মানে অধিকাংশ কর্মকর্তারা এই ধরনের হীন কাজ, এই ধরনের লুটপাট, এই ধরনের মানুষের সম্পত্তি আত্মসাৎ, মানুষের কাছ থেকে ভয় দেখিয়ে টাকা, ব্যবসা সব কেড়ে নিয়ে তারা বিদেশে পাচার করেছে বলেই আজকে এই ধরনের একটি বিবৃতি, আজকে এই ধরনের একটি স্টেটমেন্ট তারা দিয়েছে। এবং এটা সংবিধান বিরোধী। পুলিশ দায়িত্বশীল সরকারের আইন শৃঙ্খলা বাহিনী, তারা এইভাবে স্টেটমেন্ট দিতে পারে না। সমাজের যে কেউ যে কোনো সময় অপরাধ করলে তাদেরকে ধরার দায়িত্ব আইনত পুলিশের। পুলিশ অ্যাজ এ অর্গানাইজেশন তারা মনে করে যে বেনজির ঠিক করেছে। ওই স্টেটমেন্টের মধ্যে এটাই প্রতিফলিত হয় যে পুলিশ একটা সংগঠন হিসাবে
আজকে যে বিষয়গুলি বেরিয়ে আসছে বিভিন্ন কর্মকর্তার নামে, বেনজির সহ আরো অন্যান্য কর্মকর্তার নামে, অতএব সেটার বিরুদ্ধে প্রতিবাদ করা তারা দায়িত্ব মনে করছে। অর্থাৎ হোল পুলিশ অর্গানাইজেশন এখন একটি অনাচারের বৃত্তের মধ্যে তারা আটকে আছে এবং তারা প্রচ্ছন্নভাবে সরকারকেও বলছে তোমার জন্য এত কিছু করেছি, তো সুতরাং আজকে এই কথাগুলো, আজকে আমাদের বিরুদ্ধে কথাগুলো ছাপছে কেন? আর বিরোধী দল তো কোনো ইয়ে নেই। আজকের যারা কমিশনার, আজকের যারা এডিশনাল আইজি, এরা তো অধিকাংশ বিএনপির আমলেও চাকরি করেছে। তো একটা সরকারের আমলে যখন চাকরি করেন, সরকার বদল হলে আরেকটি সরকারের তাবেদার হতে পারেন, কিন্তু যে ভাষা ব্যবহার করছেন, দেশের গণতান্ত্রিক একটি রাজনৈতিক দল বিএনপি অনেকবার ক্ষমতায় এসছে, দেশ পরিচালনা করেছে এবং এই দেশ পরিচালনার একটা সুনাম আছে। এরা রক্ষী বাহিনী করেনি, এরা বাড়ি থেকে সুন্দরী মেয়েদেরকে তুলে নিয়ে যায়নি, এরা আজকের যে দুর্নীতি কম বেশি সমাবলে টুকটাক কিছু হয়, এটা আমি ইয়ে করছি না, কিন্তু এই যে মহা দুর্নীতি, মহা লুটপাট, মহা টাকা পাচার, এই এই বিভৎস পরিস্থিতি কখনোই হয়নি যেটা শেখ হাসিনা দেখালেন। তাহলে এর বিরুদ্ধে কারা কথা বলবে? কথা বলবে সত্যিকারের দেশপ্রেমিক নেতা নেত্রী এবং তাদের কর্মীরা এবং তাদের প্রতীক যারা জনগণের পক্ষে এই কথা বলার যিনি প্রতীক, তাকে বেঁচে থাকতে দেওয়া যাবে না, তার কণ্ঠ থেকে আওয়াজ বের করতে দেওয়া যাবে না। এইটাই হচ্ছে শেখ হাসিনার নীতি এবং সেই নীতি তিনি বাস্তবায়ন করছেন ক্রমাগতভাবে। বেগম খালেদা জিয়াকে কারাগারের মধ্যে একটা পুরনো 200 বছরের পুরনো একটা বিধ্বস্ত ছোট্ট একটি বিল্ডিং এর মধ্যে রেখে সারাদিন যেখান থেকে ধুলা উঠতো তার মধ্যে তিনি আজকে প্রায় 2 বছরের অধিক কাল তিনি কাটিয়ে তাকে এখন ঘরের মধ্যে গৃহবন্দী করে রাখা হচ্ছে। আর একের পর এক জটিল রোগে আক্রান্ত করা হয়েছে। এই জন্য সবাই বিশ্বাস করে তিনি কারাগারে নিয়েছিলেনই স্লো পয়জনিং করে অথবা ওষুধের মধ্যে নানা কারসাজি করে তিনি যাতে তিলে 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 পৃথিবী ছেড়ে চলে যান, এই ষড়যন্ত্রই সেখানে হয়েছে। তো যাই হোক, এই পরিস্থিতির মধ্যে আমরা বাস করছি, বড়ই দম বন্ধ করা পরিস্থিতি, শ্বাস রুদ্ধকর এই নৈরাজ্যের থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। একটা উন্মুক্ত কারাগারের মধ্যে আমাদের জীবনযাপন, এই কারাগারের দেওয়াল আমাদেরকে ভাঙতে হবে। আপনারা সমাজের বুদ্ধিজীবী শ্রেণী, আপনারা নিশ্চয়ই অনেক প্রতিকূলতার মধ্যে কাজ করছেন। আপনাদের নেতা সেলিম ভাই, আমরা দিনের পর দিন মাসের পর মাস কারাগারে থেকেছি, একসাথে থেকেছি, আবার বিচ্ছিন্ন হয়ে থেকেছি, কিন্তু থেকেছি। আমি বেরিয়ে এসেছি 1 বছরের মাথায়, উনি 1 বছরের বেশি সময় ধরে তিনি কারাগারে ছিলেন, আবার তিনি গ্রেপ্তার হয়েছেন, আবার কারাগারের মধ্যে তিনি ছিলেন। তো এই যে তার যে নেতৃত্ব, আজকে অনেকেই বলেছেন, অবশ্যই তিনি শিক্ষকদের নেতা ছিলেন, নেতা আছেন, তার যে সাংগঠনিক দক্ষতা, এটা আমাদের দলের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি দেখেছেন, লক্ষ্য করেছেন, ওনাকে একটা দায়িত্ব দিয়েছে এবং আমি মনে করি ইতিমধ্যে তিনি তার দক্ষতার স্বাক্ষর রেখেছেন। বৃহত্তর কুমিল্লা বিভাগে এমন কোনো জেলা নাই যেখানে বিএনপির কোনো কর্মসূচিতে ওনাকে ডাকা হলে বা কোনো সাংগঠনিক বিষয়ে যদি থাকে, সেটা নিরসন করার জন্য তার যে তৎপরতা, এটা নিঃসন্দেহে আমাদের সকলের জন্য শিক্ষণীয় একটি বিষয় বলে আমি মনে করি। যাই হোক, আজকে আমরা আল্লাহর কাছে 2 হাত তুলে মোনাজাত করব, আল্লাহ যেন আমাদের প্রিয় নেত্রী, আমাদের প্রেরণা এবং আমাদেরকে এই দেশ বাঁচানোর যে অভয় মন্ত্র তিনি শিখিয়েছেন, সেই নেত্রীকে আল্লাহ যেন সুস্থ করে দেন, আবার যেন তিনি জনতার কাতারে ফিরে আসতে পারেন। আজকেও একটি পত্রিকায় দেখলাম, বেশ কিছুদিন আগে এই আওয়ামী লীগই ক্ষমতায়, তখন বাংলাদেশের ভিতর দিয়ে করিডোর এসব কথা চলছে, তো তার একটি বক্তব্য, বিখ্যাত তার একটা বক্তব্য আছে, শহীদের রক্ত ডিঙিয়ে বাংলাদেশের ভেতর দিয়ে কাউকে করিডোর করতে দেব না।
আপনাদের সকলকে ধন্যবাদ। খোদা হাফেজ। ধন্যবাদ আমাদের নেতা অ্যাডভোকেট রুহুল কবির ইসলাম আহমেদকে। এ পর্যায়ে আমাদের নেত্রী, আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা হবে। আমি এই স্থানীয় মসজিদ, যে স্কাউট মার্কেটের যে মসজিদ, এই মসজিদের ইমাম সাহেবকে দরুদ পাঠ করার জন্য অনুরোধ জানাচ্ছি। পরবর্তীতে আমাদের কারি গোলাম মোস্তফা সাহেব, যিনি বাংলাদেশ ডেলিগেশন এবং বিভিন্ন চ্যানেলে কোরআনের তফসির করে থাকেন, উনি মোনাজাত পরিচালনা করেন। প্রথমে দরুদ পড়ার জন্য আমি ইমাম সাহেবকে অনুরোধ করছি। মিলাদটা পড়ে নাকি? অনুষ্ঠানে এটি হলো ক্যাব ভালো করেছে বেশি যায় بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله আদি বান্দা আছে ছিল এটি বাইরে নিছি কেন আদি বান্দা আছে বাইরে নিছি আজকে ও إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا صلى الله عليه وسلم
আছে মোদের পর করার হাসরে ওসিলা আপনার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা আমরা সকলে اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين শিক্ষক কর্মসূচির লোকদোর এই সমস্ত নেতৃবৃন্দের উত্তরদায়ী দিত দেশ নেত্রী এবং খালেদা এবং মৃত্যু সরাসরি আমাদের মাঝে আসার জন্য এই বড় অনুষ্ঠানের যে আয়োজন করা হয়েছে কোরআনে কারীম থেকে তেলাওয়াত করেছি সূরা ফাতিহা সূরা ইখলাস তেলাওয়াত করেছি বিষ্ণু বলেছেন সূরা ইখলাস এবং আল্লাহ সূরা তিনবার করে মুনাজাত করে এক কদম কোরআনের সওয়াব পাওয়া আমিন রব্বুল আলামিন সকল সকল আমরা আল্লাহ আপনার শাহী দরবারে হাত তুলেছি কোরআনের খতমের বরকতে দুরূদের বরকতে তেলাওয়াতের বরকতে আমাদের এই সওয়াবটুকু সোনার মদিনায় রাসূলের রওজায় পাকে পৌঁছে দিন আমিন तमाम দুনিয়ার মুসলিমিন মুসলিমাত মুমিনিন মুমিনাত সকলের রূহে পাকে আছো পৌঁছে দিন আমিন খাস করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব আতুতাইদের গুলিতে আল্লাহ কর্মরত অবস্থাতে চট্টগ্রামে শাহাদাত বরণ করেছে ইয়া আল্লাহ আপনি তার ওই শহীদি রূহের উপরে আছো পৌঁছে দিন আমিন ইয়া আল্লাহ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কি আল্লাহ আপনি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কাল কিয়ামতের ময়দানে শহীদের কাতারে দাঁড়া করে দিন আমিন আমাকে কোই আল্লাহ বানানে কবরস্থানে শুয়ে আছে ইয়া আল্লাহ নির্মমভাবে আল্লাহ একটি ছোট বিদ্রোহ হয়ে আছে ইয়া আল্লাহ আপনি তার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিন ইয়া আল্লাহ দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আল্লাহ আজকে অর্ধযুগ পর্যন্ত দিলে দিলে আল্লাহ কারাবরণ করে আমাদের জন্য তিনি চিন্তা চেতনা দিয়ে আমাদেরকে মুক্তি
আমাদের মাঝে ফিরে এসে দেশের নেতৃত্ব নেওয়ার তৌফিক দান করুন। হে আল্লাহ, বিএনপি এবং অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতা কর্মী আল্লাহ জেলখানায় তারা সারা রাত ঘুমাতে পারছে না, চোখের পানিতে সায়লাভ হয়ে যাচ্ছে। হে আল্লাহ, আপনি তাদের সকলের বিশ্বাস আছে আমাদের মাঝে ফিরে আসার তৌফিক দান। আপনার দরবারে ফরিয়াদ, আজরাইল যখন আসবে আমাদের সকলের সবার আগে